এই মুহূর্তে দাঁড়িয়ে পশ্চিমবাংলায় যে উন্নয়ন, সেই উন্নয়নের ধারাটাই একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়কে সবার থেকে এগিয়ে রেখেছে। মমতা যা সময় দেয়, এটা ঘটনা পলিটিক্সের অন্য কেউ দেয় না, এবং ও যা মাটির গন্ধ বোঝে অন্য কেউ বোঝে না। অনেকে বলেন জ্যোতি বসু, সিদ্ধার্থ শঙ্কর রায়, তার আগে ডক্টর বিশ্ব রায়, বিধানচন্দ্র রায় ক্লাস ছিল। আমি সিদ্ধার্থ রায়ের একটা কথা বলি, একটা প্রপার্টি সিদ্ধার্থ রায় দিল্লিতে ওর বাড়ি ছিল 8 কোটি টাকা। তো বললো যে সাদায় 6 কোটি দেবো, ব্ল্যাকে 2 কোটি। বললো না, সাদা ছাড়া নেবো না, 6 কোটি টাকায় নিলে 2 কোটি টাকা করে 6 কোটি টাকায় নিলে। এটা ছিল এদের ব্যক্তি। অরুণাভ ঘোষ মুখ্যমন্ত্রী হিসেবে কার সবচেয়ে বেশি ক্ষতি করেছিলেন? জ্যোতি বসুর, বুদ্ধদেব ভট্টাচার্য না মমতা বন্দ্যোপাধ্যায়? মমতার এটা নিয়ে কেউ ক্রিটিসাইজ করছে না। এই কত দেনা বাজারে, কটা নতুন ফ্যাক্টরি হলো, এই যে 5 লক্ষ কোটি টাকার দেনা বাজারে, জিজ্ঞেস করছি না। মমতার চটি নিয়ে পড়ে আছে। অনুব্রত মণ্ডল, পার্থ চট্টোপাধ্যায়, প্রাক্তন শিক্ষামন্ত্রী, এদের দুর্ভাগ্য এত সুন্দর স্বর্ণ সময় তারা আপাতত নেই। পার্থ আজকে থেকে না, মানে একটু অন্য রকমের। আর একটা কি হয়ে, যখন টাকা আসে না, রেখে যা দাদা, কত 5 রেখে যা, এই করতে করতে ঘর ভর্তি হয়ে যায়। এক সময় আমরা আপনাকে দেখেছিলাম ডিএ নিয়ে বা এসএসসি নিয়ে আপনি ভবিতব্য বলেছিলেন, তো কি মনে হচ্ছে? টেটে ওই বসে আছে ভিড় করে, আসলে আমাদের অনেক বড় বড় লয়ার আছে, বন্ধুগণ চাকরি হয়ে যাবে। আমি প্রথম বললাম চাকরি কারো হবে, আমি বাপ মা তুলে গালাগালে, ঠিক আছে, কোনো ব্যাপার না। 2026-এ বাংলায় তাহলে কি হতে চলেছে, অরুণাভ ঘোষ কি মনে করে? বিজেপির হাওয়া আছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তিনি নাকি যেভাবে তার আগ্রাসী ভূমিকা, অনেকে বলছেন যে বিরোধী দলনেতার ভূমিকা খুব উজ্জ্বল। কে মারতে পারে মমতাকে? শুভেন্দু খুশি খুশি মারতে পারে, এবং সেই ওজনটা নেই। এবং সেক্ষেত্রে দিলীপ ঘোষের মজার কথা, এটা অনেক অ্যাট্রাক্টিভ লোকের কাছে। কিন্তু অরুণাভদের সত্যি কি পড়াশোনাটা এখন আর খুব একটা গুরুত্বপূর্ণ, বিশেষ করে রাজনীতিতে? যে নন ম্যাট্রিক প্রাইম মিনিস্টার, আমি তো ভাই যে যাই বলুক মানতে পারি না। সে বলছে যে হার্ভার্ড নেই, হার্ডওয়ার্ক চাই। আর প্রেসিডেন্ট হতে মানে কালো হতে হবে, একটু শিডিউল কাস্ট বা শিডিউল ট্রাইব হতে হবে। আগে কালো হলে রিজেক্টেড, এখন ফর্সা হলে রিজেক্টেড। ভারতবর্ষে ডেমোক্রেসি নেই। কোথাও কি তাহলে বাম এবং কংগ্রেস যতক্ষণ না এই পেটাপিটির মধ্যে আসতে পারছে, শুধুমাত্র যুক্তি দিয়ে বা স্বপ্ন দেখিয়ে আসতে পারবে না? তৃণমূলকে পেটাতে পারে বিজেপি, বিজেপি ভোট দাও। কাল সিপিএম যদি সেন্টারে আসে, সিপিএম ভোট পাবে, আবেগ পেটাতে পারবে। কোথাও কি আপনার মনে হয় রাজনীতির ক্ষেত্রে এই মুহূর্তে যারা বিভিন্ন রাজনৈতিক দল, আমি কারোর নাম বলছি না, বিভিন্ন রাজনৈতিক দল কেন্দ্রে হোক রাজ্যে হোক, যারা একেবারে চূড়ান্ত জায়গায় পৌঁছেছে, শীর্ষে পৌঁছেছে, কোথাও না কোথাও তারা সমঝোতা? একদম একদম। তুমি একটা লোক বলো তো পিওর সততার জোরে টপে উঠেছে এখনকার পলিটিক্সে। Gauri Devi Institute of Medical Sciences and Hospital, GT Road, Rajpath, Durgapur. Best place to study. For contact us, call 7797662222, 9775696237. শুরু করছি R+ নিউজ রুম। আজকে আমাদের সঙ্গে বিশিষ্ট আইনজীবী অরুণাভ ঘোষ। অরুণাভদা, আপনাকে স্বাগত R+ নিউজ রুমে। অরুণাভদা, বেশ কিছুদিন ধরে, বিশেষ করে একটা সময় ছিল আপনি যা বলতেন কয়েক লক্ষ ভিউ হয়ে যাচ্ছিল, এবং সেই সময় আপনি মানবেন কি মানবেন না, তৃণমূল সরকার এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আপনি মুখ খুলেছিলেন। তারপর আবার অনেকে মনে করেন যে অরুণাভ ঘোষের টিআরপি একটু পড়তে শুরু করেছে, তার কারণ অরুণাভ ঘোষ তৃণমূল সরকারের পক্ষে না বললেও বিপক্ষে বলছেন না অত। আবার আপনি আমার টাফটকে এসে আপনি নিজেই বলেছেন যে কত ভিউ হচ্ছে সেটা দেখে আমি কথা বলি না, যেটা সত্যি সেটা আমি বলবো। এখন মানুষের একটা প্রশ্ন, আপনি একজন বিরল রাজনৈতিক ব্যক্তিত্ব, তার কারণ আমি এই কারণে বলছি যে পশ্চিম বাংলায় কেউ এমএলএ থাকতে থাকতে পদত্যাগ করেনি এবং সবকিছু ছেড়ে একেবারে বাড়িতে বসে যায়নি। আপনি বিরল ব্যক্তিত্ব। আবার আপনি এখন যে কথাগুলো বলছেন সেগুলো অনেকেই বলছেন যেগুলো সরকারের পক্ষে যাচ্ছে। আপনি নিজেকে নিয়ে কি ভাবছেন এখন? আমি দেখো খুব রিজনেবল ম্যান, যুক্তি ছাড়া কথা বলি না। ওই মমতা চটি পড়েছে বলে সাদা চটি, আমি ওই পয়েন্টে বিশ্বাস করি না। আই মাস্ট ক্রিটিসাইজ আর অ্যাকশন।
এখন অ্যাকশনটা কি খারাপ করছে মমতা তো আমায় বুঝতে হবে। আমি মমতার পক্ষে নই, তাহলে কালই চলে যাব মমতা যদি সেরকম হয়। ব্যাপারটা হচ্ছে আমাদের যারা ক্রিটিক তারা এই ধরনের চিন্তা ভাবনা না করে বলে যাচ্ছে। এখন মমতার বিরুদ্ধে কেউ কিছু তো কোনো পয়েন্ট বলছে না। এই যে 5 লক্ষ কোটি টাকা দেনা বাজারে, কেউ বলছে না, কারণ পড়াশোনা করতে হবে। এবং কী বলবে? এবং মমতা যা সময় দেয়, এটা ঘটনা পলিটিক্সে অন্য কেউ দেয় না, কেন ওটাই আর ওই একদম মানে জীবনের সব কিছু। এবং ও যা মাটির গন্ধ বোঝে, অন্য কেউ বোঝে না। আমি এখানে একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে যে আমাদের বঙ্গ সমাজে মাঝে মাঝে আমরা কিছু আইকনোক্লাস দেখি, বা আমরা এমন কিছু ব্যক্তিত্ব দেখি যে ব্যক্তিত্বগুলো তাদের সঙ্গে মতে এক নাও হতে পারি, কিন্তু তাদের যুক্তিগুলোকে খণ্ডন করতে ভাবতে হয়। যেমন নীরজচন্দ্র চৌধুরী, নীরজচন্দ্র চৌধুরী মহাশয় যাহা লিখেছেন, সেই সময়ে দাঁড়িয়ে কোনো বঙ্গবিদ্বজন সেই সাহস করবেন না যে আমি সাম্রাজ্যবাদীদের পক্ষে, অথবা দেশ বিভাগ নিয়ে তার যে মন্তব্য, কোনো বঙ্গবিদ্বজন এরকম কথা বলেননি, কিন্তু হার্ড রিয়ালিটি বলেছে। অবশ্যই। আবার একটা সময় আমরা অম্লান দত্তকেও সেরকম দেখেছি, তিনি অর্থনীতির লোক, কিন্তু সমাজনীতি অর্থ নিয়ে এমন সমস্ত কথা বলেছেন যে কথাগুলো সেই সময় অন্য বিদ্বজনেরা বলতেন না। যুক্তিপূর্ণ কথা ছিল। এখন তোমার ওই বিশ্বভারতীর যে ইয়ে হলো ভাইস চ্যান্সেলর, আমি তো কলেজের ছেলে, আমি ওকে বলেছিলাম বড় বাজে কথা বলছিস। আমি ঋতব্রতর ওপর রাগ কেন কালো শার্ট পরছে বলে, দ্যাট ক্যান নট বি আ রিজন। এইটাও হয়ে গেছিল। যাই হোক, কোথাও কি তাহলে বাঙালির যুক্তিবোধ এই মুহূর্তে হারিয়ে যাচ্ছে? সেটা বাঙালি বলে না, যুক্তিবোধ তা কিছু লোকের তো আছেই। চিদম্বরমের মতো লোক পাবে কোথায়? হ্যাঁ, তো যুক্তিবোধ আছে, আবার যুক্তিবোধ নেইও। যেমন আমি অনেক দিন ধরে রাহুল গান্ধীর ব্যাপারে বলছিলাম, আমি রাহুল গান্ধীকে চিনিও না সামনে থেকে। আমি বলছিলাম ও কিন্তু পড়াশোনার কেউ, আমার ছোট মেয়ে যে নিজের পয়সায় নিজে এ করে গেছিল কেমব্রিজে, বলো বাবা ও আমাদের সিনিয়র স্টুডেন্ট, হারভার্ড থেকে পাশ করা, কেউ জানতামই না আমরা। কী ভাট বকছে, কী ভাট করছে। যখন আমি টেলিগ্রাফের এই কাগজে ওর লেখাগুলো দেখছি, তখন জানি তো পড়াশোনা জানা ছেলে, পড়াশোনা জানা ছেলে। এবং এখন তো বলছিল ওকে পড়াশোনা জানা ছেলে। সুতরাং মানে এই আর কি। কোথাও কি আপনার মনে হচ্ছে এবার মোদী সরকার থেকে, যেহেতু এনডিএ সরকার হয়েছে, অন্তত আসনের বিন্যাসে কিছুটা হলেও গণতন্ত্র ফিরেছে সংসদে? সে গণতন্ত্র কি আছে কে বলতে পারে? কজন বলে, তুমি বলো? স্পিকার কই? এক চিদম্বরম ডিটেলসে বলে, অর্ধেক বুঝি না আমরা, কিন্তু ধরে নেয়। শশী থারুর একটু ওপর, আর কয়েকটা নাম ছাড়া কে আছে বলো? মানে সাবজেক্ট পড়াশোনা করে বলছে। এমনি বললাম হাত পা নেড়ে হিং টিং ছট বলে গেলাম, লোকে হাসলো, কিন্তু বেসিক যুক্তিওয়ালা লোক পার্লামেন্টে নেই, এখন পাওয়া যাচ্ছে না, কম বলছে। বিধানসভার ক্ষেত্রে কি বলবেন? বিধানসভায় কেউ নেই এখন। ও তো রোজই গিলোটিন হয় সব, মানে ওই বাজেট গিলোটিন হয়ে গেল। কেউ পড়াশোনা, আমি যাই না, অন্তত কোনো আলোচনা দেখি না খবরের কাগজে। খারাপ অবস্থা। আমি প্রথম অংশে একটু রাজনীতি নিয়ে যাব, তারপরের অংশে আমি অবশ্যই সাফল্য, সফলতা, রাজনীতির সমীকরণ এই মুহূর্তে ভারতবর্ষ এবং গোটা পৃথিবীতে এবং অবশ্যই পশ্চিমবাংলায় কোন জায়গায় রয়েছে তা নিয়ে প্রশ্ন করব। কোথাও কি মনে হচ্ছে যে পশ্চিমবাংলায় 2026-এ এমন একটা সময় আমরা দাঁড়িয়ে আছি যেখানে বিজেপির শক্তি আরও ক্ষয় হয়েছে? যদিও বিজেপি দাবি করে, গলার জোরেই তারা দাবি করছেন যে তাদের ভোট বেড়েছেন এবং বিরাট অঙ্কের মানুষ তাদের ভোট দিয়েছেন। আবার অন্যদিকে এটা তো ঠিক, বামেরা সমাজ মাধ্যম এবং মিডিয়াতে অসাধারণ তাদের বক্তব্য তারা পরিবেশন করেন, কিন্তু ইভিএমে তার প্রতিফলন দেখা যায়নি। কংগ্রেস বরং বামেদের থেকে অপেক্ষাকৃতভাবে তৃণমূলের বিরুদ্ধে লড়াই বলুন বা বিজেপির বিরুদ্ধে লড়াইতে বলুন, এ রাজ্যে একটু ভালো জায়গায় আছে অপেক্ষাকৃতভাবে, অন্তত একটা আসন তো পেয়েছে। কোথাও দাঁড়িয়ে কি আপনার মনে হচ্ছে পশ্চিম বাংলায় একটা ব্যাপক পরিবর্তন 2026-এ দেখতে পাবো? দেখো, আমি রাসেলের ভক্ত খুব, বার্টন রাসেল। একটা বলেছিলেন, ইন ইলেকশন অর আদার, মানে যেখানে চয়েস হয়, পিপুল আর লেড বাই প্যাশনস নট বাই রিজনস।
প্যাশনে। আগে তো ছিল আমার বাবা কংগ্রেস, আমিও কংগ্রেসকে দেবো। এখন সে প্যাশনটা চেঞ্জ করেছে। মমতাকে কে পেটাতে পারবে? বিজেপি। বিজেপিকে কে পেটাতে পারবে? তৃণমূল। আদার্স হ্যাভ বিকাম ইরেলেভেন্ট। কোথাও কি তাহলে বাম এবং কংগ্রেস যতক্ষণ না এই পেটাপিটির মধ্যে আসতে পারছে, শুধুমাত্র যুক্তি দিয়ে বা স্বপ্ন দেখিয়ে আসতে পারবে না? দেখুন, ড্যাগল যখন, চার্লস ড্যাগল, ফ্রান্সের প্রেসিডেন্ট, করে মজার লোক, যে বলেছিল রিজাইন করলো যে আই লেফট পাওয়ার বিফোর পাওয়ার লেফট মি। মানে বিরাট যা পল সাত্রে ফাত্রে বিরাট ওর এগেনস্টে হয়েছিল। পদ ছাড়ার পর আবার দাঁড়ালো, জিতলো। তখন এই জাপল ছাত্রীরাই গিয়ে বলে দারুণ দারুণ দারুণ। তখন একটা মারাত্মক কথা বলেছিল, দ্য মোর আই কাম টু নো অফ মেন, দ্য মোর আই হ্যাভ লাভিং ডগস। কুকুর নিজের প্রকাশটা গোপন করতে পারে না, কিন্তু মানুষ করে। কথা প্রসঙ্গে যেহেতু বিদ্বজনদের কথা উঠলো, কোথাও কি মনে হচ্ছে, সেটা কেন্দ্র সরকার হতে পারে, রাজ্য সরকার হতে পারে, এই যে মাসোহারা প্রাপ্ত বিদ্বজনেরা, যাদের প্রায় শাসক বকলেসের মধ্যে, বকলেসে যেমনভাবে রাখা হয় ঠিক সেইভাবে তাদের চেনটা হাতে থাকে আর তাদের গলায় বকলেস থাকে, এটা কেন্দ্র রাজ্য দুপক্ষেই করতে পেরেছে, তুলনায় বাম কংগ্রেসের নেই, সেই জন্যে কোথাও একটা এই বৌদ্ধিক লড়াইতে পিছিয়ে পড়ছে। আমি ইন্টেলেকচুয়াল কে আছে আমি জানি না, চোখে পড়ে না তো এখন, আর কথাবার্তা চোখে পড়ে না, জানি না, বলতে পারবো না কে আছে। আমি তো দেখিনি, তুমি আমায় বলো। তত সকল বলবো না, রিয়েল ইন্টেলেকচুয়ালস কজন বলছে কথা। এক ওই নোবেল লরিয়েট কি নাম, অমর্ত্য সেন? না না না, অমর্ত্য সেন বলছে, অভিষেক বিনায়ক ব্যানার্জি, এরা একদম অঙ্ক কষে বলে দিচ্ছে, সেখানে কারো ভালো না লাগতে পারে। মানে অমর্ত্য সেন একটু কি এক কাটা বাড়ি আটকে রেখে দিয়েছে, সেটা নিয়ে আমার বন্ধু প্রেসিডেন্সিরই ছেলে, সে যেভাবে এগোলো, এ খারাপ দেখায়। ইন্টেলেকচুয়ালের ব্যাপারটা হলো, আমি আগে ধরেই নিয়ে এটাকে, মানে আমি তোমার বিরোধিতা করবো, তুমি কেন কালো জামা পরেছ, এটা হয়ে গেছে। কোথাও কি অরুণাভদা মনে হচ্ছে এই মুহূর্তে যারা তথাকথিত বিদ্বজন, অর্থাৎ কেন্দ্র সরকার রাজ্য সরকার স্বীকৃত বিদ্বজন, যদিও এতে আমরা বিশ্বাস করি না, তাহলে নবারুণ ভট্টাচার্য কি বা অন্যরা কি, কিন্তু কোথাও কি আপনার মনে হচ্ছে যে, আমরা তো শঙ্খ ঘোষকে দেখেছি বাম আমলে দাঁড়িয়ে, নন্দীগ্রাম সিঙ্গুর উত্তীর্ণ বাম আমলে দাঁড়িয়ে বামেদের বিরুদ্ধে কথা বলেছিলেন, বিমান বসুকে ছুটে যেতে হয়েছিল তার ফ্ল্যাটে, বাসভবনে। আবার তিনি উন্নয়ন দাঁড়িয়ে থাকলে কি করতে পারেন, কি বলতে পারেন, প্রবল প্রতাপে যখন অনুব্রত মণ্ডল, তখনও তিনি মুখ খুলেছেন। এই রকম বিদ্বজন এখন মানে সংখ্যায় নেই। তুমি অ্যাসেম্বলিতে বলো না, একটা আলোচনা আমাদের অ্যাসেম্বলি, কোনো রিপোর্টিং দেখো, সমস্ত বড় বড় বিল গিলোটিনে চলে যাচ্ছে, মানে কেউ পড়াশোনাই করে না, পাস হয়ে গেল গিলোটিনে, ডিসকাশন ছাড়া। স্ট্যান্ডার্ড তো ফল করেছে। কোথাও কি আপনার মনে হচ্ছে, আপনি যেহেতু রাহুল গান্ধীর কথা বলছিলেন, কোথাও তার জায়গাটা আরো প্রসারিত হচ্ছে? আমি দেখো, রাহুল গান্ধীর সম্বন্ধে আমি ভক্ত নই, আমি অনেক আগে বলেছি, 2 বছর আগে, ওর লেখক দেখে যে এই লোক পড়াশোনা জানালো, ওই কাচ্চা বলছিল কি পাপ্পু, এখন তো বলছে না। একটা লোক কি বলে হার্ভার্ড থেকে পাশ করেছে, আরে ঢুকতে হলে পাশ করতে লাগে। আমার ছোটো মেয়ে সে এতে ছিল, ওই মানে কেমব্রিজে, নিজের পয়সায় গেছে স্কলারশিপ নিয়ে। সে বলছিল, বাবা ও কিন্তু রিয়েলি পড়াশোনা জানা ছেলে। আমি তো জানি না। হ্যাঁ, তো এখন আমাদের প্রধানমন্ত্রী নন ম্যাট্রিক গ্র্যাজুয়েট আর কি, সে বলছে যে হার্ভার্ড নেই, হার্ডওয়ার্ক চাই। একটা প্রধানমন্ত্রী, বাবা একটু বসে দেখা না, দিল্লি ইউনিভার্সিটি থেকে পাশ করেছে রাহুল, এই মানে সেন্ট স্টিফেন্স। আমি প্রথম দিকেই অনেক আগে বলেছি, তখন সবাই ওকে খিস্তি করছে, না ওর লেখাগুলো তো পড়ছি, টেলিগ্রাফ বা ইংরেজি কাগজে স্টেটসম্যানে বেরোয়, এ কিন্তু পড়াশোনা জানা ছেলে। আজকে তো বোঝা যাচ্ছে পার্লামেন্টও কাঁপাচ্ছে। কিন্তু অরুণাভদা, সত্যি কি পড়াশোনাটা এখন আর খুব একটা গুরুত্বপূর্ণ, বিশেষ করে রাজনীতিতে? না, উল্টো দিকে বুর্বক লোক হলে তাকে মানে জামা কাপড় খোলার জন্য গুরুত্বপূর্ণ। কারণ অনুব্রতকে তুমি যদি করো, আমাদের একটু ইন্টেলেকচুয়াল ফরম্যাট রাখতে হয়। আমাদের রাজ্যে কি দেখছেন 2026-এ কি হতে পারে?
অনেকে বলছেন যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি নাকি যেভাবে তার আগ্রাসী ভূমিকা, অনেকে বলছেন যে বিরোধী দলনেতার ভূমিকা খুব উজ্জ্বল। আগ্রাসী আবার উজ্জ্বল কি করে হয়? রিজনিং থাকলে তো আগ্রাসী হবে না। আমি রিজন দিয়ে বলছি। প্রথম দিকে ও লোককে ধরছিল, কে মারতে পারে মমতাকে, শুভেন্দু ঘুষি ঘুষি মারতে পারে। কিন্তু যখনই দেখলো মারতে পারছে না, এখন সেই ওজনটা নেই। যেমন সেক্ষেত্রে দিলীপ ঘোষের লজিক মানে কি, এই মজার কথা, এটা অনেক অ্যাট্রাকটিভ লোকের কাছে। মমতা, আমি বলছি তো, মমতার তো আমি সব ভয়ানক বিরোধী, কিন্তু এটা ঘটনা ওর মতো সময় কেউ দেয় না। পশ্চিমবঙ্গে একটা পলিটিশিয়ান বলো, ওর কিন্তু মতো শুভেন্দু সময় দেয়। অধিকারীও তো বিয়ে করেননি, সর্বক্ষণের জন্যই রাজনীতি করেন। কোথায় ওর মতো সময় দেয়? লোকে অ্যাকসেপ্টেন্স আছে। মাটির গন্ধ মমতার মতো কেউ জানে না। মাটির গন্ধ ভাই ওর কাছে কেউ না। কোথায় কখন কি বলতে হবে, কোথায় বিজেপিকে ধরতে হবে 2001-এ, আবার কোথায় ছুঁড়ে ফেলতে হবে, এ মমতাই করতে পারে। আপনি কি মনে করেন 2016 সালে যখন এ রাজ্যে বাম কংগ্রেস তারা উঠছে, ব্রিজ ভেঙে পড়ে যাচ্ছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন ঘটনা ঘটছে, সারদা নারদার মতো মামলা, বামেরা এবং কংগ্রেসরা তারা তখন একদম তেড়ে ফুঁড়ে উঠছে? 2016 সালে গোটা রাজ্যে বিরোধীদেরই পাল্টে দিলেন এবং তার নেপথ্যে মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ তিনি শুধু ক্ষমতায় থাকেন না, তিনি বিরোধীদের মধ্যে কে মঞ্চ নেবে সেটাও ঠিক করে দেন। না, আমি বললাম তো ওর মতো খুব নিচ থেকে ওঠা, তো আমি বলি ওই সেন্সে না, নিচটা মানে খুব স্ট্রাগল করে। রাজনীতিতে আমায় এক্সিস্ট করতেই হবে। দুধের দোকানের লোক, সে চিফ মিনিস্টার, এক্সিস্ট করতেই হবে আমাকে, এবং এক্সিস্টেন্সের জন্য যা করার আমি করব। আমি তো একদম গোড়া থেকে ওর সঙ্গে মিশেছি, একদম গোড়া থেকে। এবং ওর যা স্ট্যামিনা আমাদেরকে আমার কারণ নেই। মানে ওই পড়াশোনার লেভেল সেই লেভেল না, ও করেছে ইন্টেলেকচুয়াল বলে পরিচিত নয়, কিন্তু ওর মতো মাটির গন্ধ কেউ বোঝে না। 1984 সালের কথা তিনি কিছুদিন আগেই বলছিলেন, আপনি তো জানেনই, যে দেবাংশু ভট্টাচার্য অর্থাৎ প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে যে তরুণ তৃণমূলের তরুণ তুর্কি দেবাংশু দাঁড়িয়েছিলেন, তো সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় কোথাও একটা বলছিলেন, যেটা বিভিন্ন সূত্রে জানা গেছে, যে 1984 সালে বা ওই বয়সে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে আমি তো এর থেকে অনেক বেশি খাটতাম, মানে এদের থেকে অনেক বেশি খাটতাম। আমি 1984 সালটা এই কারণে বলছি যে মমতা বন্দ্যোপাধ্যায় সোমনাথ চট্টোপাধ্যায়কে একেবারে ধরাশায়ী করে দিলেন যাদবপুর, যেটা লাল দুর্গ। সেটা অবদান হলো ইন্দিরা গান্ধীর মৃত্যু। হ্যাঁ, আমি সেটাই জিজ্ঞেস করছি, ওটা কি আপনি মনে করেন এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কৃতিত্ব না ইন্দিরা গান্ধীর নির্মম হত্যা? সে তো আমাদের ইয়েও বলেছিল, কি হলো, সেন উত্তর কলকাতা, মানে নর্থ ইস্ট থেকে, হ্যাঁ 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 শ্যামল সেন নাকি হ্যাঁ। নিতেছে। সেখানে ওটা ইন্দিরা গান্ধীর মৃত্যু, মানে ডেথ বেড, ওইটাই নিয়েছিল, ইস্যু ছিল। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় পরীক্ষিত হলেন কি তারপর থেকে? পরীক্ষিত না, ও বললাম তো, ওর যেটা লেগে থাকার স্ট্যামিনা, এটা কারণ নেই। আমি লেগে থাকবো, কারণ এটা ছাড়া আমার এক্সিস্টেন্স নেই। তোমার যখন অল্টারনেটিভ এক্সিস্টেন্স কিছু থাকবে, তোমার কিন্তু ওই জেদটা চলে যায়, সেই মানে লড়াই করার প্রবণতাটা। মানে আপনি বলছেন এই মুহূর্তে ফটো ফিনিশ পলিটিশিয়ান যদি কেউ থাকেন সেটা মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে। ফটো ফিনিশ না, ফটো ফিনিশ সবার আগে, ফটো ফিনিশ তো ব্যাপার না। ফটো ফিনিশের দুজন, তুমি আমি লড়াই করছি পাশাপাশি, ফটো ফিনিশ করলো, আশেপাশেই কেউ নেই। কেউ নেই। তাহলে এভাবে চললে 2026 আপনি কি মনে হয়? মমতা জিতবে। কেন আমি বলছি, আমাদের অসুবিধা হচ্ছে, আমি সল্টলেকে দেখেছি বিজেপি খুব অনেক ভোটার আছে, কিন্তু নেই, বুথে বসার লোক নেই। আর তৃণমূল 2 নম্বর বলো, চোর বলো, যাই বলো, পাড়ায় কিছু হলেই তোমার বাড়িতে পৌঁছে যাচ্ছে। সবাই বলো একটা চোর আছে, কিন্তু কাজ করছে। যখনই তোমার একটা কাজ করে দিচ্ছে, তখন সে কিন্তু তুমি ওকে ভোট দেবে। এটা কিন্তু তৃণমূলের আছে। এক সময় আমরা আপনাকে দেখেছিলাম ডিএ নিয়ে বা এসএসসি নিয়ে আপনি ভবিতব্য বলেছিলেন, তো কি মনে হচ্ছে ডিএ এসএসসির ভবিষ্যৎ সেদিকেই এগাচ্ছে? কি ভবিষ্যৎ না, আমি এগুলো লোকে দেখে না, তোমরা সাংবাদিকরাও দেখো না। 1954 সালে 5 জাজেস বেঞ্চ সুপ্রিম কোর্ট বললো ডিএ ইজ নট আ ম্যাটার অফ রাইট। তোমার ধরো প্রভিডেন্ট ফান্ড ম্যাটার অফ রাইট এই কোম্পানি থেকে, কিন্তু আমি মালিক, আমি ডিএ কত দেবো সেটা আমি ঠিক করব। 1954 সালে এটা 5 জাজেস বেঞ্চ বলে দিয়েছে, সেটাই বলেছিলাম। আর টেটে ওই বসে আছে ভিড় করে,
আসলে আমাদের অনেক বড় বড় লয়ার আছে, বন্ধুগণ চাকরি হয়ে যাবে। আমি প্রথম বললাম চাকরি কারো হবে না। আমি বাপ মা তুলে গালাগাল, ঠিক আছে, কোনো ব্যাপার না। তার মানে আপনি ঠিক করে নিয়েছেন যেটা সত্যি, যেটা আইন, সেটাই বলবেন। বলতে হবে, বিকজ আমি বারে বারে বলছি যে যেটা বলছিলে তুমি একটু আগে, যে একদম সততা দিয়ে তুমি টপে ওঠা যায় না, কোথাও একটা সমঝোতা হতে হয়, কোথাও না কোথাও সারেন্ডার করে বা অন্য কিছু করে। সেইটা আমি মানতে রাজি না। আমি বলে যাই, যা বলার বলে যাই, হেরে গেলাম, ঠিক আছে। কিন্তু আপনি কি বিশ্বাস করেন তাহলে টপে উঠতে গেলে কোথাও সবসময়- কোথাও সারেন্ডার আছে, কোথাও না কোথাও একটা আন্ডারস্ট্যান্ডিং আছে, নাহলে হবে না। তুমি একটা লোক বলো তো পিওর সততার জোরে টপে উঠেছে এখনকার পলিটিক্সে? কোথাও ওই মানে ওই মারাদোনা আছে, মারাদোনা। মানে একটা ঈশ্বরের হাতের গোল দরকার। হ্যাঁ, কোথাও কি আপনার মনে হয় রাজনীতির ক্ষেত্রে এই মুহূর্তে যারা বিভিন্ন রাজনৈতিক দল, আমি কারোর নাম বলছি না, বিভিন্ন রাজনৈতিক দল কেন্দ্রে হোক রাজ্যে হোক, যারা একেবারে চূড়ান্ত জায়গায় পৌঁছেছেন, শীর্ষে পৌঁছেছেন, কোথাও না কোথাও তারা সমঝোতা করছে? একদম 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 কোথাও সমঝোতা আছে। তাহলে এই শীর্ষ তুমি নেতৃত্বে যারা আমায় আছেন- বলো না, হ্যাঁ। পার্লামেন্টে যারা যারা এমপি করেছে মমতা, হুম। এক কল্যাণ বক্তৃতা দেয়, আর কজন দেয়? আর ও ডেরেক ওব্রায়ান ফোব্রায়ান, সে তো ইয়েতে, যারা এমনি জিতেছে, কে বক্তৃতা দেয়? কোশ্চেন করছে। কোশ্চেন করা কি আছে? তো হাতে লিখে দিয়ে দিল, নেই। কোথাও একটা মাথা ঝোকাতে হবেই ইফ ইউ ওয়ান্ট টু রিচ দি টপ। মালা নিতে গেলেও মাথাটা নাবাতে হয়। কোথাও কি মনে হচ্ছে এই যে শীর্ষ ব্যক্তিত্ব যারা সমঝোতা করে বা যারা কোথাও কোথাও আত্মসমর্পণ করে আজকে শীর্ষে পৌঁছেছে, এদের মধ্যেও একটা সমঝোতা আছে? হ্যাঁ, সমঝোতা ছাড়া হয় না। আমি বলছি তো, পিওর অনেস্টি দিয়ে কেউ ওপরে ওঠেনি। কোথাও একটা সারেন্ডার ব্যাপার আছে কারো না কারো কাছে, তাহলে হবে না। তুমি একটা লোক বল, আমি নাম বলছি না, আমি বলতে বলছি না, পাবে না, তুমি ভেবে দেখো। এটা আপনি রাজনৈতিক ক্ষেত্রে বলছেন? সর্বক্ষেত্রে। বিচার ব্যবস্থাতেও? হ্যাঁ, বিচার ব্যবস্থা তো তো অ্যাপয়েন্টমেন্ট। বার্টন রাসেল একটা কথা বলতেন মজা করে, যে ইফ ইউ ওয়ান্ট টু রাইজ ডোন্ট এক্সপ্রেস ইউর ভিউ। তুমি যদি উঠতে চাও নিজের মনের কথা বলবে না, বাট এক্সপ্রেস দি ভিউ অফ ইউর সুপিরিয়ার, যে তোমার বস, তোমার বসের কথাটাই বলবে। বাট দ্য ট্র্যাজেডি ইজ দিট ওয়েন ইউ রিচ দ্য টপ ইউ হ্যাভ নো ওপিনিয়ন অফ ইউর ওন। কোনোদিন তো নিজের মত বলোনি। যখন তুমি টপে পৌঁছবে তোমার কোনো মত নেই। দিস ইজ কমন, একদম হার্ড রিয়ালিটি, হার্ড রিয়ালিটি। কিন্তু এই যে মতবাদের লড়াই বলে বলে এক একজনের মতবাদের লড়াই আছে, এক একজনের একটা ভিশন আছে, তাহলে এগুলো শুধুমাত্র মানুষকে বোকা বানানো? না, বোকা বানাবো না, নিজে বোকা বানাবো হয়তো বিশ্বাস করে, কিন্তু কোথাও একটা না কোথাও একটা কম্প্রোমাইজ হওয়া চাই, নয় হবে না। পিওর সততা দিয়ে ওপরে ওঠা যায় না, কোথাও একটা কম্প্রোমাইজ থাকবে। আপনি বলছেন রাজধর্ম পালনের জন্য এটা অত্যন্ত আবশ্যিক। ব্যক্তিকে তুলতে গেলে, রাজধর্ম না, আমাকে নিজেকে উঠতে গেলে কোথাও একটা সারেন্ডার করতে হবে। তাহলে আপনার মত অনুযায়ী এই মুহূর্তে রাজনীতিতে যে ব্যক্তিরা গোটা দলটাকে, হ্যাঁ, যারা গোটা দলের প্রতিভু বা তাদের দেখেই মানুষ গোটা দলকে ভাবে, তাদের প্রত্যেককেই তাদের জীবনে এই রকম আপোষের মাধ্যমে, কোথাও না সমঝোতার কোথাও, মাধ্যমে কোথাও না কোথাও সারেন্ডার করেছে। আমি যে কজনকে চিনি ভাই, কোথাও না কোথাও এ আছে। কোথাও কি মনে হচ্ছে যে এই মুহূর্তে দাঁড়িয়ে পশ্চিমবাংলার রাজনীতিতে, যার জন্য ড্যাগল যে তোমায় বললাম না, দ্য মোর আই কাম টু নো অফ মেন, দ্য মোর আই হ্যাভ স্টার্টেড লাভিং ডগস। কুকুর কিন্তু নিজের মানে কি ভাবছে বলে দেয় ল্যাজ নেড়ে। কুকুর পছন্দ না করলে একদম দাঁত খিচিয়ে চলে আসবে। ল্যাজ নেড়ে ভয় ফেলে। মানুষ তা না, মানুষ তা না। এবং যে যত চোখ মারতে পারবে বাঁয়ে ডায়ে দুটো একসঙ্গে, সে তত সাকসেসফুল। এর মধ্যে কি এখন অপরাধ দেখছেন না? এটাই নিয়ম মানব সভ্যতা। অপরাধ বলে কিছু নেই। অপরাধ কি? মেজরিটি মনে করলো এটা অপরাধ, অপরাধ জেলে ঢুকিয়ে দিল। এই কোথায় কি বলে, মুসলিম ছেলেরা 3.5 বছর জেলে পড়ে আছে, খালিদ নাকি। এটা একটা ভারতবর্ষের ডেমোক্রেসি। আমরা ডেমোক্রেসি বলি, ভারতবর্ষে ডেমোক্রেসি আছে?
তুমি একটা স্টেটের এগেনস্টে লেখো, তোমার সঙ্গে সঙ্গে জেল। এটা পৃথিবীব্যাপী বলে দিয়েছে 100 কততম স্থান, মানে ডেমোক্রেসি স্থান নেই, ভারতবর্ষে ডেমোক্রেসি নেই। অরুণাভদা, যেই সময় প্রেসিডেন্সি কলেজে আপনি পড়ছেন, ছাত্র অবস্থায় আছেন, যেই সময় আপনি শুধুমাত্র মার্ক্সবাদীদের তাদের ভুল ধরার জন্য নিজেই মার্ক্সীয় সাহিত্য পড়তে শুরু করলেন, মার্ক্সীয় তত্ত্ব পড়তে শুরু করলেন, সেই রাজনৈতিক পরিস্থিতি দাঁড়িয়ে একটা উজ্জ্বল ভবিষ্যতের কল্পনা ছিল। ঠিক আজকে দাঁড়িয়ে কি মনে হচ্ছে? দেখো, প্রথমে একটা মজার কথা বলি। আই ওয়াজ দি ওয়ার্স্ট স্টুডেন্ট ইন প্রেসিডেন্সি কলেজ। নিজেকে কম্পেয়ার করি তো বুঝি আর কি কোথায় ছিল। তা আমায় একটা হিস্ট্রি অফ দি অক্টোবর রেভলিউশন, সমক রায়, সৌগত রায়ের ভাই, অসাধারণ ছেলে, হারিয়ে গেছে। ওর অনুপ সিনহা এখন বোধহয় এই ব্যাংকের হেড, আমাদের বন্ধন ব্যাংকের আছে ওপরে, এটা দুর্ধর্ষ ছাত্র ছিল। তা আমায় বললো যে একটা কিছু স্যার ইডিয়েট, একটা কিছু জানিস না, হিস্ট্রি অফ দি অক্টোবর রেভলিউশন পর। একটা বই টই করলো কিনে। তা আমি তো ইডিয়েট। আচ্ছা, রেভলিউশনটা হলো কবে? এটা কুদেতা তো, যারকে মেরে দিলেও হয়ে গেল, মানুষের মধ্যে। তো অনেক সময় বলছে, আরে ইডিয়েটটা তো ঠিক ধরেছে, আমরা এভাবে দেখিনি। এই যে এই জায়গাগুলো, এটা মানে মানুষের কোথায় কি মানে কোনখানে খেলাটা হয় বলা কঠিন। পশ্চিমবঙ্গে এবং ভারতবর্ষে, যে কথা আগেও বলছিলাম, একদিকে বিদ্যজন, মাসোহারা প্রাপ্ত বিদ্যজন, অন্যদিকে হপ্তাপ্রাপ্ত মস্তান বাহিনী, যাদের লুম্পেনও বলতে পারেন। এই দুটো যদি, যারা সরকার চালাচ্ছেন, সেটা কেন্দ্রে হোক রাজ্যে হোক, এই দুটো যদি না থাকে, বিরোধীদের যতক্ষণ না থাকছে ততক্ষণ লড়াইটা হবে না। এটা কি মানেন? লড়াই বলতে কি আছে দেখো, মানে ইয়েতে গতানুগতিক ব্যাপারে নিজেকে ফেলে দেওয়া। ওই রাসেলের কথা আমি বলি, পিপুল আর লেড বাই প্যাশনস নট বাই রিজনস। আমার বাবা কংগ্রেস ছিল, আমিও কংগ্রেস। আমি মনে করি মমতা ব্যানার্জি খারাপ, কি করতে হবে, কোনো ক্রিটিসিজমের জায়গা পাচ্ছি না। পড়তে হবে তো, তাহলে এত লক্ষ দেনা, কোথায় দেনা 40-50 হাজার, যেখানে 70 হাজার দরকার। হ্যাঁ, 1.5 লক্ষ উপরে পুলিশের দরকার, টোটাল 70 হাজার না কত আছে। তো সেখানে পড়াশোনা করে বলতে হবে। তখন বললো পায়ের চটি, চটিটা সাদা কেন, পায়ের চটিটা নীল হলে। আমি বলছি আমাদের এই রিজনিংটা, মানে ক্রিটিসিজমটা এই পর্যায়ে পৌঁছে গেছে। মমতার এটা নিয়ে কেউ ক্রিটিসাইজ করছি না, যে এই কত দেনা বাজারে, কি আছে, কটা নতুন ফ্যাক্টরি হলো, আগে কত ছিল, সিদ্ধার্থ রায়ের আমলে কত হলো, বুদ্ধদেব ভট্টাচার্য আমলে কত হলো, আমরা জিজ্ঞেস করছি না। মমতার চটি নিয়ে পড়ে আছে। কোথাও কি অরুণাভদা আপনার মনে হচ্ছে যে এই পশ্চিমবাংলার রাজনীতিতে যাদের এই কথাগুলো উত্থাপন করার কথা, তারা আজ নেই? যে কোনো জায়গায় হোক, ভারতবর্ষটাই ফাঁকা হয়ে গেছে। সেই সেন্সে ফাঁকা হয়ে গেছে, মানে লোক আছে কিন্তু জনগণ তাদের পিছনে নেই, তাদের কথা শুনছে না। তৃণমূলকে কে পেটাতে পারবে? বিরোধী, এই বিজেপির সামোটা। আমি তাহলে অরুণাভদা কি মনে করছে, তাহলে কোথাও কি সেটা বিধানসভায় হতে পারে, সেটা আমাদের সংসদে হতে পারে, বিভিন্ন রাজনৈতিক দলের ক্ষেত্রে হতে পারে, কোথাও কি মনে হচ্ছে যে যারা শীর্ষ নেতৃত্ব, তারা, আমি কাউকে তার শিক্ষাগত যোগ্যতা নিয়ে আঘাত করছি না, অনেকেই তো ক্লাস 12 পাস, ক্লাস 10 পাস, তাতে কি এসে গেল, কিন্তু এরকম তো অনেক মানুষ আছেন যারা শিক্ষিত, যাদের গভীরভাবে পড়াশোনা করেছে, সেই সংখ্যাটা ইচ্ছে করেই সমস্ত রাজনৈতিক দল কমিয়ে দিচ্ছে। রাজনৈতিক দল কমায়নি, কম্পিটিশনে পারছে না শিক্ষিত লোকেরা। পাড়ায় 50টা ছেলে জোগাড় করা, এটা লোকের প্রফেসর কি করবে? তো লোকাল ঘনাদা পনাদা আছে, এরা জোগাড় করে লিডার হয়ে গেছে। নতুন লোক নেই। নতুন লোক এই জন্য বলছি কম্পিটিশনে পারছে না। তুমি যদি ফুটবল খেলার মাঠে ক্রিকেট নিয়ে কথা বলো, পারবে না। এটা একই ব্যাপার। Gauri Devi Institute of Medical Sciences and Hospital, GT Road, Rajpath, Durgapur. Best place to study. For contact us, call 7797662222, 9775696237. অরুণাভদা, আপনি সেরকম মানুষ নয়, মানে ওল্ড ইজ অলওয়েজ গোল্ড, এটা আপনি নিশ্চয়ই বলবেন না,
এবং এটা আমরা বিশ্বাসও করি না, মধ্যযুক্তি সত্যি আমাদের এখনের থেকে ভালো ছিল। কিন্তু এটাও আবার ঠিক কথা, আপনাদের সময় যে রাজনীতিতে যে মানুষগুলো আসতেন সেটা সব সব দিকে, মানে আমি দক্ষিণ বাম সমস্ত দিক থেকে যে মানুষগুলো আছেন তাদের যে পড়াশোনার গভীরতাটা ছিল সেই গভীরতাটা থাকছে না কেন? সিচুয়েশনটা অন্য ছিল। ধরো আমি যখন প্রেসিডেন্সিতে ঢুকলাম, নকশাল পট্টি ফর্ম, কিন্তু মারধরে আছে, যেখানে মারপিট, সেইখানে দাঁড়িয়ে একরকম যুক্তি হতো। আমাকে মার্কস করতে আগে মার্কস তো পড়তে হবে। মাও সেতুং খুব বলেছে, মাও সেতুং আনরিহার্সড বলে একটা বই ছিল, আমি তো সব ভুলে গেছি আর কি। এই ধরনের বই আমি পড়তে হবে, কেন নকশালদের এই করতে হবে, প্রতিহত করতে হবে, সেটা ছিল। আর নকশালও খুব পড়াশোনায় ভালো ছিল। হ্যাঁ, এটা এখন সেটা নেই এখন। এটা তো কোনো কারণ হতে পারে না। যেমন ধরুন ষষ্ঠীব্রতর বিখ্যাত বই মাই গড ডায়েড ইয়াং, সেখানে দেখছি প্রেসিডেন্সি, সেখানে কলেজ স্ট্রিটের কফি হাউসও যেমন শুনছি, তেমন আবার কফি হাউস ছাড়াও বিভিন্ন কেবিনের কথাও শুনছি। মানে এটা তো কোনো তুলনা হতে পারে না যে ওই সময় যৌনতা কম ছিল, এই সময় যৌনতা বেশি আছে, ওই সময় নচ্ছারগিরি কম ছিল, এই সময় নচ্ছারগিরি বেশি আছে। সব কিছুই ছিল। অন্তত ষষ্ঠীব্রতদের লেখাতে তো এইটা পেয়েছি, অসাধারণ বই মাই গড ডায়েড ইয়াং। তা এই যে আজও সেই প্রেসিডেন্সি আছে, কিন্তু সেই মানুষগুলো কেন নেই? মানুষ আছে, আমি দেখো সময় পাল্টায়। সময় মানে দেখছে এখন ওই পিপল আর লেড বাই প্যাশনস, ভোটে মমতা জিতছে, ভোটে বিজেপি জিতছে, সেখানে অল্টারনেটিভ যে যুক্তিগুলো সেগুলো অন্য লোকেরা দেখছে না। কিন্তু 71-71 মানে সিপিএম থেকে মানে নকশালরা বেরোলো, কফি হাউসের মিটিং থেকেই তো প্রথম ঝামেলাটা শুরু হলো। তখন একটা যুক্তির লড়াই ছিল, আদর্শের লড়াই। এখন হচ্ছে সাকসেসের লড়াই, তুমি কতটা সাকসেসফুল। এবং আপনি বলছেন সাকসেস বা সাফল্যের সিঁড়ি হচ্ছে কোনো না কোনো সমঝোতা, কোনো না কোনো জায়গায় নিজেকে মাথা নত করতেই হবে, কোথাও না কোথাও। এবং সেই জন্য ওই আদর্শের বুলি কপ যেন আজকে আর নেই। আদর্শ বলতে দেখো, লোকে দেখে লোকটা চোর কিনা। সৎ লোক হলে আর্ধেক আদর্শ অনেক এগিয়ে যায়, লোকটা সৎ। কিন্তু ভারতবর্ষের যে সাংসদরা আছেন বা পশ্চিমবাংলায় যারা বিধায়ক আছে, চোর নয় সাধু এরকম অপবাদ তো আপনি ছাড়া কেউ দেয়নি এদের। না, সাধুবান দেখো, প্রথমত অ্যাসেম্বলিতে এখানে গিলোটিন হচ্ছে, মানে কেউ বলার লোক নেই। একটার পর একটা বিল পাস হয়ে গেছে, বলার লোক নেই। পড়াশোনা করে আসতে হবে। তো আমাদের যেমন মনে আছে নির্বেদ আমি কল্যাণ বন্দ্যোপাধ্যায় যখন 2001-এ এমএলএ এসে, আর রবীন্দ্র আদার সাইডে ছিল, এই আমাদের বলে দিল শোন লাল টিপবি, মানে কোনো একটা রিজন পাস হবে, আর বললো এই সবুজ টিপবি। কেউ না বুঝে অর্ধেক টিপতাম, জিজ্ঞাসা করলে এবার কী আছে লালে টিপছিস কেন, বলো বলেছে করে দাও। এটা কমন জিনিস পলিটিক্সে। মানে দেখো, মানে সেই জিনিস আগেও ছিল না, সেই সেন্সে ছিল না, যুক্তি দিয়ে বেশিরভাগ লোকেরই, এখনও নেই। কোনো কোনো ক্ষেত্রে কি আপনার মনে হচ্ছে এই মুহূর্তে পশ্চিমবাংলার যে, আমি বারবার পশ্চিমবাংলায় ফিরে আসছি কারণ মানুষের দারুণ আগ্রহ পশ্চিমবাংলায় কি হবে স্বভাবতই, এই মুহূর্তে দাঁড়িয়ে আপনি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ধারে কাছে এই মুহূর্তে আপনি কোনো রাজনীতিবিদকে দেখতে পাচ্ছেন না, এবং তৃণমূলের ঘাড়ে নিঃশ্বাস ফেলবে। মমতার অনেক বদগুণ আছে, কিন্তু ওই যে সময়টা দেয়, এবং মাটির গন্ধটা মারাত্মক বোঝে। 2001-এ বিজেপির সঙ্গে হাত মিলিয়ে নিল, মারাত্মক বোঝে কখন কোথায় কি করতে হবে। এবং 2001-এ যখন মমতা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে, তখন আজকাল পত্রিকার সম্পাদক তখন চরম লেফট, সে কিন্তু মমতাকে অ্যাডভাইস করছে কাগজে যে তুমি বিজেপির সঙ্গে হাত মেলাও 2001-এ। সুতরাং এটা আছে। কোথাও কোথাও কি আপনার মনে হচ্ছে না যে এই যে বারবার যে প্রসঙ্গগুলো উঠে আসছে পশ্চিমবাংলায় এখন, এটা বোধহয় আগেও ছিল, দেশ বিভাগের পরেও নিশ্চয়ই ছিল, যে একদিকে অবাঙালিরা তারা ক্রমশ মাথা চাড়া দিয়ে উঠছে এ রাজ্যে, আবার অন্যদিকে সংখ্যালঘুরা তারাও অত্যন্ত আগ্রাসী ভূমিকা নিয়েছে। আমার কথা নয়, এগুলো মানুষের অভিযোগ। হিন্দু বাঙালি বিপন্ন। আমার মনে হয় না ভাই, বাড়ির যখন মোশেকের কাজ করবে মুসলমানটাকে ডাকো কেন?
হ্যাঁ, তোমার যে মূর্তি করে দিচ্ছে সে তো মুসলমান, গণেশের মূর্তি। এটা ফ্যাক্টর, এরা যারা আমরা কোনো কাজ নেই বলে যাই, কিন্তু এটাও মানে আমি ওই সেন্সে বলছি, তোমার যখন দরকার পড়ছে যে লোকটা কাজটা জানে তাকেই বলছে, তখন কিন্তু রিলিজিয়ানটা দেখো না। রিলিজিয়ান দেখো না। তোমার বাড়ি বুঝলো তো ঘরে মানে লক্ষ্মীর মূর্তি বসছে, সেটা কিন্তু দেখা যাবে হয়তো মুসলমান লোক করেছে, সেটা দেখি না। না, শুধু হিন্দু মুসলমান নয়, একদিকে অবাঙালি হিন্দু, অন্যদিকে অবাঙালি। দেখো, যখনই কোনো স্টেট সাকসেসফুল হয় তখন সেখানে বাইরের লোক ভিড় করবে। আজ লন্ডনে আমি গেছিলাম, আমার মেয়ের ছিল বলে, ওই 1 বছর গিয়ে দিকে অর্ধেক কালো, মানে ফর্সার দেখা যাচ্ছে না লন্ডনে। কেন? বিকজ অফ দি ইকোনমি, বাইরের লোকগুলো আসছে। তুমি যে কোনো শহরে উন্নতি হলেই সেখানে মেজরিটি লোক বাইরের হয়ে যায়। বোম্বেতে 22% মাত্র মারাঠি, কলকাতায় বোধহয় 34 না কত বাঙালি। এটা নিয়মই হলো, যখনই সরকার মানে কোনো ডেভেলপমেন্ট হবে বাইরের লোক এসে ডেভেলপ করবে। কোথাও কি মনে হচ্ছে হিন্দু বাঙালি এবং মুসলমান বাঙালি এদের প্রপার রিপ্রেজেন্টেশন, অর্থাৎ প্রতিনিধিত্বমূলক রাজনীতিটা কোনো রাজনৈতিক দল করছে না? এদেরও একটা জায়গা দরকার। দেখো, মানে একটা তো রাজনৈতিক দলগুলো এদের কিছু লোককে মানে হাওয়া তুলে হিন্দু মুসলমান করাচ্ছে, কিন্তু যখনই প্লেস অফ ওয়ার্কে যাব সেখানে কিন্তু হিন্দু মুসলমান নেই গো। তুমি টাইপিস্টিক করবে, দেখো যে ভাই হিন্দু না মুসলমান, কোর্টের টাইপিস্টিক হবে, হয় না। কাজ যার সেটাই করবে। আপনি বলছেন বাংলা তাহলে এই প্রসঙ্গে অন্তত বাংলাতেই আছে? হ্যাঁ, দেখো, বাংলার কলকাতায় 32% না কত বোধহয়, এখন 22 নেমেছে। বারে বারে বলছি, যখনই ডেভেলপ করে বাঙালির সংখ্যা বা মহারাষ্ট্রের সংখ্যা, তোমার লোকাল লোকের সংখ্যা কমে যাবে, কেন বাইরের লোক এসে করছে। এই যে বোম্বেতে এত বড় ঝামেলা হলো, টোটাল ট্যাক্সিটা চালাচ্ছে উত্তরপ্রদেশের লোকেরা, তখন মেরে তাড়ালো, কিন্তু যখন ট্যাক্সি আটকে গেল তখন হলো ভাই ফেরত আয়। আমি একদম তাত্ত্বিকভাবে জিজ্ঞেস করছি, তৃণমূল এ রাজ্যে যদি থাকে তাহলে ভারতীয় জনতা পার্টির আপত্তির তো কারণ থাকার কোনো নেই। তার কারণ গোটা দেশে যদি ভারতীয় জনতা পার্টির ঘাড়ে নিঃশ্বাস ফেলে তাহলে একটাই রাজনৈতিক দল, তার নাম কংগ্রেস। আর অন্যদিকে তাত্ত্বিকভাবে যদি ভারতীয় জনতা পার্টিকে কারোর বিরুদ্ধে তাত্ত্বিকভাবে লড়াই লড়তে হয়, সেটা হচ্ছে বামেরা, অর্থাৎ তাদের মতাদর্শ। সুতরাং কোথাও ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় নেতৃত্ব পশ্চিমবাংলায় ঔদার্যের একটা পরিচয় দিয়েছে। এই কারণে বলছি যে ফ্র্যাঞ্চাইজি হিসেবে তো তৃণমূল অনেক বেশি তুখোর বঙ্গ বিজেপির থেকে বাম আর কংগ্রেসকে আটকে দিতে। সেক্ষেত্রে একটা ব্রাঞ্চ অফিস রেখেছে, এটা কি তাদের ঔদার্য মনে করেন কেন্দ্রীয় বিজেপির কেন্দ্রীয় কমিটি? না রাখলেও তো চলতো। সেটা ওদের স্ট্র্যাটেজি। দেখো, একটা জিনিস মনে রাখবে, আমি মোহনবাগান ইস্ট বেঙ্গলের যারা সাপোর্টার, তারা এটি রহমান বলে একজন ব্যাক ছিল, আর লেফটে ব্যাক, আর রাইট আউট ছিল সমাজপতি, সুকুমার সমাজপতি। সুকুমার, আমি মোহনবাগানের সাপোর্টার, সুকুমার সমাজপতিকে লাথি মেরে বসিয়ে দিলে খুব আনন্দ পেতাম। সেখানে ফুটবল খেলার ব্যাপারটা না, যে আমায় ভাই বাঁচতে হবে এবং আমায় সাকসেসফুল হতে হবে, সেইটা হয়ে যায়। অ্যাসেম্বলি বলো না, কোন একটা ডিসকাশন হচ্ছে আজকাল, সমস্ত গিলোটিনে পাঠাচ্ছে, নেই ডিসকাশন, নেই। আপনি বলছিলেন এখন সংসদে সেই পারফরমেন্স আমরা দেখতে পাই না। সংসদে, লোকসভা হোক রাজ্যসভা হোক, সেই সংসদেই আমরা দেখেছি যে সপ্তদশ সংসদে সেখানে বিরোধীদের প্রায় বাইরে পাঠিয়ে দিয়ে নতুন নতুন বেশ কয়েকটি আইন পাশ হয়েছে। তার মধ্যে একটি বিএনএস, ভারতীয় ন্যায় সংহিতা সহ আরও 3টি। আইপিসি জুলাই মাস থেকে আইপিসির আর কোনো ইয়ে নেই, এখন নতুন আইন বিএনএস। তো এতদিন ধরে আইনের পাঠ নিয়ে এলে মেজর সেকশনগুলো একই আছে, তো নম্বর পাল্টেছে, ধারাগুলো পাল্টে গিয়েছে, সেকশন নম্বরগুলো এক। আমার প্রশ্নটা এখানেই যে এই বিএনএস আসতে কি আইনজীবী হোক কিংবা আইনের সঙ্গে জড়িত যে সমস্ত পেশাগত মানুষরা রয়েছে তাদের কি সমস্যায় পড়তে হবে? সাধারণ মানুষকে কি সমস্যায় পড়তে হবে? কিছুটা তো পড়তে হয়, গোড়া 3-এর জায়গায় 5 পড়তে হবে, কিন্তু কন্টেন্টসটা পাল্টায়নি। কোথাও কি অরুণাভদা আপনার মনে হচ্ছে এই যে মুঘল যুগে মুঘল সম্রাটরা তারা তাদের আইন চালু করলো, বা পৃথিবীর যে কোনো জায়গায় যারা শাসক হয় তারা তাদের আইন চালু করে, অনেকেই বলছেন যে এই প্রথম ভারতেও একটা আইন চালু হচ্ছে
ব্রিটিশদের ফেলে আসা আইন আমরা আমরা সেই আইনটা আমরা আর মানব না। এবং অনেকে বলছেন ন্যায় সংহিতার মধ্যে ভারতীয় দেশজ উপাদানে ভরপুর এবং এটা আমাদের প্রতীক, এটাই আমাদের অত্যন্ত একটা গর্বের বিষয় হওয়া উচিত। আবার অন্যরা বলছেন যে আইনের ক্ষেত্রে গোটা পৃথিবী জুড়ে যা যা ঘটেছে এবং যারা সেই সময় এই আইন বলা যেতে পারে সংবিধানের রচয়িতা এবং আইন যাদের হাতে রচনা করেছে, তাদের যে গুণমান ছিল আর এখনের যে গুণমান, সেই গুণমান অনেক পার্থক্য। না, গুণমান হ্যাঁ নিশ্চয়ই পার্থক্য। কারণ তখন তুমি যদি একটা ধরো একটা লোকের তোমার ইনজুরি হয়েছে, আমি বলছি ইনজুরি, আমি হাসপাতালে পাঠাবো না এখানে একটা ঢাকঢোল পিটিয়ে বলবো বন্ধুগণ এই হোম বম করে, এইটা দৃষ্টিভঙ্গি পাল্টেছে। কিন্তু যখন যেখানে আইনের ব্যাপার সেখানে কিন্তু আইনই রয়ে গেছে, সেখানে তোমায় সেইভাবে ফলো করতে হবে। তবে যেটা ইগনোরেন্সি স্ট্রেংথ, আমি এটা ভীষণভাবে বিশ্বাস করি। অজ্ঞতাই শক্তি, যে যত অজ্ঞ তার শক্তি তত বেশি। এখন আইনের অজ্ঞতাই হচ্ছে। কারণ আপনি বলছেন, আমি তো সেই সময় রিপোর্টার হিসেবে আমি কভার করতে গিয়েছিলাম আয়লা। সুন্দরবনের একটি ছেলে আমাকে বলেছিল, দাদা আমি লিখতে না জানি কিন্তু বোর্ডটা তো মুছে দিতে পারি। আপনি বলছেন এখন এই যুগটায় এইরকম মানুষজনই এখন সবচেয়ে বেশি সফল। লোকে সাপোর্ট করছে তো। ধরো আজকে একটা ভদ্র মানে পড়াশোনা জানা লোককে তুমি ভোট দেবে না। কে জিততে পারে? তৃণমূল বা বিজেপি জিততে পারে। সুতরাং যে কোনো একজনকে, কেন বিজেপির যারা তৃণমূলের বিরুদ্ধে তারা জানে বিজেপি এদের ভালো পেটাবে, আর তৃণমূল জানে বিজেপিকে পেটাতে গেলে তৃণমূলের লোক দরকার। তো আমি সেইখানে দেবো। বারে বারে বলছি, পিপুল আর লেড বাই প্যাশনস অ্যান্ড নট বাই রিজনস ওয়াইল ভোটিং। কোথাও কি মনে হচ্ছে যে এই মুহূর্তে দাঁড়িয়ে পশ্চিম বাংলায় যে উন্নয়ন, সেই উন্নয়নের ধারাটাই একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়কে সবার থেকে এগিয়ে রেখেছে? তা একটা তো পাওয়ারে থাকলে সে তো তোমার সুবিধা হয়। বললাম তো, মমতার অ্যাডভান্টেজ হলো তার অন্য কোনো কাজ নেই। আমি এবং মাটির গন্ধটা ওর মতো কেউ বোঝে না এবং ওর সময়ও দেয় না। ধরো সেলিম টেলিম ভালো বলে, অধীর চৌধুরী দুর্ধর্ষ বলে, কিন্তু ওই সময়টা মানুষের কাছে পৌঁছতে পারে না মমতার মতো। মোহাম্মদ সেলিম থেকে অধীর রঞ্জন চৌধুরী, তাদের নির্বাচনে এই রকম দশা হবে ভাবতে পেরেছিলেন? আমি কিন্তু এক্সপেক্ট করছিলাম অধীর হারবে। কারণ ওখানকার যা রিপোর্ট আসছিল যে মানে রিলিজিয়ন ওয়াইজ ভোট একদম বেরিয়ে যাবে যদি একটা মুসলিম কেউ দাঁড়ায়। আর এখন তো হয়েছে এবার সব জায়গায় মুসলিম মানে ডমিনেট করেছে এক জায়গায় ভোট করার জন্য। হিন্দুরা করেছে আলাদা, সেখানে অধীর ইজ অ্যান এক্সাম্পল, হেরে গেছে। কোথাও কি মনে হচ্ছে বামেদের জন্য ভারতীয় জনতা পার্টি খোয়ালে অনেকগুলো আসন? সেরকম না, বামেদের সেই জায়গাটা এখনো পৌঁছতে পারছে না। বেস্ট লোক আছে কিন্তু বেস্ট লোকগুলো ঘরে ঢুকে গেছে। আগে কি ছিল, অনিল বিশ্বাস আজকে বোঝা যেত কত বড় অর্গানাইজার। পুলিশকে বলে দিলে সল্টলেকে অরুণাভ ঘোষ আছে, ওকে একটু ব্যাক করুন, পুলিশ ব্যাক করলে আমি বিরাট নেতা হয়ে গেলাম। সেটা তো এখন নেই। আজকে বোঝা যেত অনিল বিশ্বাস কত বড় নেতা। সেখানে বিমান বোস চেষ্টা করছে, হয়তো পাচ্ছে না বা পাচ্ছে। অনেকে বলেন বয়সের বারে বৃদ্ধযন্ত্রে আমাদের বামেরা শেষ হয়ে গেল, কিন্তু কি আশ্চর্য দেখুন, এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী রাজপুরুষের পদপ্রার্থী যারা দুজন, একজন অবশ্যই ডোনাল্ড ট্রাম্প এবং অন্যজন জো বাইডেন, দুজনেই তো ৮০ ঊর্ধ্ব। হ্যাঁ, ওদের দেশে দেখো, ওদের দেশে তো চিন্তা ভাবনা করে প্যাশনে ভোট হয়, আবেগে ভোট হয়, কিন্তু কিছু তো আছে, সেখানেও প্যাশন কাজ করছে। বয়স্ক লোক, আমাদের এখানে বয়স্ক লোক সেভাবে আছে, আর মানে সেরকম অ্যাসার্ট করার মতো লোক নেই। কিন্তু অরুণাভদা, ধরুন আপনার বয়সী যিনি এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্রে আইন প্র্যাকটিস করছেন, তার সঙ্গে তো আপনার তফাৎ নেই, আপনিও কোর্টে যাচ্ছেন, তিনি না, ওদের না, তফাৎ আছে। ওরা আমাদের থেকে অনেক বেশি ওপেন, মানে ফেস করে, আমরা সেটা ফেস করি না। ও খিস্তি করে, ওকে মামলাটা দিয়ে দেয়, গালাগাল করে, কি জানি না জানি জিজ্ঞেস করে না। হার্ড রিয়ালিটি বলছি। কাল একটা মামলা কল্যাণ পার্থ সেনগুপ্ত, আপনিও থাকবেন, আপনি আছেন, বিনা পয়সায় কোনো বুদ্ধি না কাটিয়ে যদি রোজগার করা যায়। ওদের দেশে তা না, একটা কোথাও ইন্টেলেকচুয়াল ব্যাপার, একটু পড়ে গেছি আমরা।
এটা কি সার্বিকভাবে সাহিত্য বা অন্যান্য অঙ্গেও সাহিত্য আমি যেটা জানি না বলতে পারবো না, তবে মানে বেসিক রাইটিংসটা বন্ধ হয়ে গেছে এখন, বাংলায় নেই। অন্নদা শঙ্কর রায় ফাই যা বেসিক রাইটিংস সেটা না, আপনি তো বাংলা প্রবন্ধও পড়েন বিভিন্ন সাময়িক পত্রিকা, বিভিন্ন খবরের কাগজে, কোথাও কি মনে হচ্ছে সেখানেও দৈনতার ছায়া? না, কিছু ছেলে ভালো আছে, আনন্দবাজারে মাঝে মাঝে ইয়েতে লেখে, ওই এডিট পেজে ভালো আছে, মানে নতুন চিন্তা, এটা কি অর্ঘ না কি আছে, কি একটা অনির্বাণ না অগ্নি, এটা ভালো লেখে, মানে একটু ধাক্কা মারে কি লিখছে। এই ধাক্কা মারাটা বোধহয় কমে যাচ্ছে এখন। একদম একদম কমে যাচ্ছে, কমে যাচ্ছে। আমি এবার একেবারে সরাসরি রাজনীতির প্রসঙ্গে, 2026-এ আপনি তো মোটামুটি জানিয়েই দিয়েছেন, এখনো পর্যন্ত যা অবস্থা তাতে তৃণমূল ছাড়া আর অন্য কাউকে আপনি দেখতে পাচ্ছেন না। অন্যদিকে এই সরকার, অর্থাৎ এতদিন নরেন্দ্র মোদীর সরকার ছিল, এবার এনডিএ সরকার কতদিন টিকবে মনে হয়? টিকবে বলা কঠিন। ভারতবর্ষে একটা মজা হলো যে নন ম্যাট্রিক প্রাইম মিনিস্টার, আমি তো ভাই যে যাই বলুক মানতে পারি না। আর প্রেসিডেন্ট হতে মানে হতে কালো হতে হবে, একটু শিডিউল কাস্ট বা শিডিউল ট্রাইব হতে হবে, এটা ক্রাইটেরিয়া। এটা নয় যে ও কত জানে লোকটা বা মহিলা কত জানে, শুনতে খারাপ লাগছে, আমি কাগজে এইগুলো দেখি। হ্যাঁ, আজকাল আগে কালো হলে রিজেক্টেড, এখন ফর্সা হলে রিজেক্টেড, করবেটা কি? তারপরে আপনি পুরোটাই বলছেন, পুরো সমাজ ব্যবস্থাটাই চলছে কোনো যুক্তিতে নয়, যোগ্যতাতে নয়, কোনো মানুষ সে কতটা জানে, কতটা গভীরভাবে সে বিষয়টা অধ্যয়ন করেছে। প্যাশনসে চলছে, আবেগ, আবেগ। তৃণমূলকে পেটাতে পারে বিজেপি, বিজেপিকে ভোট দাও। কাল সিপিএম যদি সেন্টার আসে, সিপিএম ভোট পাবে, আবেগ পেটাতে পারবে। তাহলে কি বাংলার মানুষ আস্তে আস্তে শিয়াল হয়ে যাচ্ছে? একটা শিয়াল যদি হুক্কা হুয়া বলে ডাকে তাহলে সবাই ডাকবে? না, সেটা না, পাল্টাও ডাকে, পাল্টা ডাক আছে, সেটা বলতে পারবো না, কিন্তু এই ব্যাপারটা হয়ে যায়, প্যাশনসটা বেশি হয়ে গেছে। বিজেপি উঠলো কেন বলো? তৃণমূলকে পেটাতে পারবে, সেন্ট্রালে পাওয়ারে আছে। সিপিএম নেই, হরিদাস পাল চলে যাও। আপনার কি মনে হয় পশ্চিমবাংলার বামেরা যেরকম ভাবে শান্তিপূর্ণ বিপ্লবে বিশ্বাস করা শুরু করেছে, তাতে আর তাদের বিপ্লবী আনা নেই? যদি সত্যি কোনো কমিউনিস্ট পার্টিকে উঠতে হয় এই মুহূর্তে, তাহলে চিরাচরিত প্রথায়, যেটা আপনারা আমাদের থেকে অনেক বেশি দেখেছেন, উত্তাল ওই শতকের 7-এর দশকে, বা কোথাও গেরিলা ওয়ারফেয়ারের মধ্য দিয়ে, আপনি বলছেন সেটাই একমাত্র তাহলে বামেদের টিকে থাকার বা মানুষের কাছে পৌঁছানোর পথ? সোসাইটি পাল্টে গেছে। তুমি মার্ক্সের আমলে যখন 1848 সাল যাবে বলছে, তখন আনকন্ট্রোলড ক্যাপিটালিজম ছিল, যে যাকে এক্সপ্লয়েট করতে পারতো। এখন কিন্তু আনকন্ট্রোল কোথাও কিছু নেই, সুতরাং এখনকার সময় তখন পাল্টে যাবে। তবে মেনলি আমি বুঝছি পিপুল আর লেড বাই প্যাশনস, নট বাই রিজনস। রিজনে হয় না। এবং এমনটাও নয় যে সব প্রার্থীকে খুব ভদ্র হতে হবে, বিনীত হতে হবে। সেটা আছে, তৃণমূলের যতই গুন্ডা রংবাজি করুক, এই এলাকায় টাকা তুলুক যাই করুক, এমনি লোকের সঙ্গে দেখলেই বাড়ি চলে যায়। একটা ঝামেলা যদি ফোন করো কিন্তু চলে আসে, এইটাই তৃণমূলের সাকসেস। যেটা আগে সিপিএমের কি হতো, ও বলেছেন আচ্ছা লোকাল কমিটি করে, যখন প্রবলেমটা শেষ হতো 3 দিন পার হয়ে গেছে। এটা তা না, তৃণমূলের লোক আছে, পৌঁছে যায়। গালাগাল করতে পারি আমি, পৌঁছে যায়। বিরোধী হিসেবে ভারতীয় জনতা পার্টির আপনি বলছেন নেতারা প্রচুর আছে, কিন্তু সংগঠনটাই নেই। নেতা সেই সেন্সে উইথ অ্যান আদার ইমেজ সেটা নেই। পশ্চিমবঙ্গে কে আছে বলো? ভারতবর্ষে শুনি যেহেতু সে মন্ত্রী তাই জন্য সে নেতা, আলাদাভাবে নেতা হিসেবে শুরু করেছেন নেই, আছে হয়তো, সেটা নেই। তার মানে আপনি বলছেন পশ্চিমবাংলার বামেরা যে রাজনীতিতে অভ্যস্ত ছিল, সাংগঠনিকভাবে একেবারে ইউনিট স্তর থেকে, মানে ব্রাঞ্চ থেকে লোকাল কমিটি, এখন এরিয়া কমিটি নাম হয়েছে, তারপর জোনাল, এখন ডিস্ট্রিক্ট কমিটিতে সরাসরি, সেখান থেকে রাজ্য পলিট ব্যুরো পর্যন্ত, এই যে তারা যে স্ট্রাকচার বা কাঠামোতে বিশ্বাস করতেন এবং তারা যে সংগঠনের শক্তিতে বিশ্বাস করতেন, এখন এই মুহূর্তে দাঁড়িয়ে বামেরা
অনেকাংশেই আমরা দেখতে পাচ্ছি যে তারা আর খুব একটা গুরুত্বপূর্ণ দাঁড়াচ্ছেন না, অন্তত তখন গণতন্ত্রের ক্ষমতায় লড়াইতে। ছিল, ক্ষমতারও তো একটা লোকটাকে, এখন সেই ক্ষমতাটা নেই বলে আর এখন বোধহয় সেই সংগঠনের রাজনীতিটা বোধহয় এখন নেই, এখন অনেক বেশি ভয় বেরোচ্ছে না। আগে অনিল বিশ্বাস বলে দিত সল্টলেকের হেডকে, পুলিশের, এই অরুণাব আছে একটু দেখো, সঙ্গে সঙ্গে আমার একটু জোর ভরে গেল, কারণ লোকে পুলিশের ঝামেলা হলে আমার কাছে আসবে করে, সেটা চলে গেছে। বিমান বোসকে খুব খারাপ অবস্থা ফেস করতে হচ্ছে। আর যারা সেই সময় রংবাজি করেছে সব পাবলিক সেজে গেছে, আর বেরোয় না বাড়ি থেকে একদম। অরুণাভদা, সবশেষে একটা কথা আবারও বলি, যে লোকে তো আপনার কাছে সবসময় প্রতিবাদী কথা শুনতে চায়, কিন্তু আপনি কখনো কখনো, সেটা ডিএর ক্ষেত্রে হতে পারে, সেটা এসএসসির ক্ষেত্রে হতে পারে, চাকরি প্রার্থীরা এটা তো মানতে হবে যে তারা খোলা আকাশের তলায় দিনের পর দিন তারা কাটিয়েছে শুধুমাত্র ইনসাফের আশায়, অর্থাৎ বিচারের আশায়। তাদের আপনি যখন নির্মম এই কথাগুলো বলেন, তখন আপনার হৃদয় কাঁপে? আমার শোনো, মানে যখন প্লেগ হলো, রাসেল এটা বার্টন রাসেল একটা মারাত্মক কথা বলতো, প্লেগ থেকে বাঁচার জন্য সব চার্চে গিয়ে আশ্রয় নিত এবং সেখান থেকে প্লেগ ছড়াতো। এটা তো বলতে হবে লোককে, তুমি সল্টলেকের ওখানে বসে আছো, আমার এসএসসি দিতে হবে, আর একটা কি জানি ওই কি বলে, কি পরীক্ষা, অবশ্যই টেট আছে, টেটের কথা, টেট পাস করলেই চাকরি হয়ে যাবে, 20টা সিট আছে, তুমি 2000 টেট পাস করলে চাকরি হয়ে যাবে। আমাদের যারা মানে নেতা, কি পলিটিক্যাল, কি ইয়ে মানে লয়ার, তারা ওখানে গিয়ে জ্ঞানত মিথ্যা কথা বলেছে। টেট হয়েছে তখন তো আমার বাপ মা তুলে গালাগাল, টেট কি হলো? এখানে ধরো এতজন বসে আছি, কজন কোয়ালিফাইড তো জানবো কি করে, বসলেই হয়ে গেল। হার্ড রিয়ালিটিকেও স্ট্যান্ড করতে পারে না। এখানেও কি তাহলে যুক্তির অভাব? একটা তো প্যাশনস থাকলে যুক্তি থাকে না, আবেগ যখন থাকে, যেখানে আবেগ সেখানে যুক্তি থাকে না। লোকে যখন বলে আমি বিশ্বাস করি, সেটা হলো সেখানে যুক্তির জায়গাটা শেষ। বিশ্বাস হলো যুক্তির উল্টো দিক। আমি বিশ্বাস করি আমি চাকরি পাবো, তাহলে রিজন দিয়ে বলো। এটা ধর্মের ক্ষেত্রে খুব কাজে দেয়, বিশ্বাস করি, রিজন নেই, মানে যুক্তি নেই, যুক্তিহীনতাই বিশ্বাস আনে। তাহলে নবজাগরণের বাংলায় এই মুহূর্তে ঘোর কলি, এটা আপনি মেনে নিচ্ছেন? সেটা নতুন আইডিয়াস আসতেই পারে। নবজাগরণ কি নতুন আইডিয়াস? তো বল, নেবার লোক নেই, নেবার লোক আছে বললে। এখন অর্থনীতিটা একটা মারাত্মক জিনিস, অর্থনীতি। তবে আমি লাস্টে বলি, রাসেল লিখছে, বার্টন রাসেল, পাওয়ার বলে একটা বই, সেখানে বলছে মার্কস বলেছে সমাজের শেষ কথা বলবে অর্থনীতি, ফ্রয়েড বলেছে সেক্স, যৌনতা, আর আমি বলছি ক্ষমতা, পাওয়ার। পাওয়ার সব কটাকে কন্ট্রোল করে, এবং যে পাওয়ারে আছে সেই কন্ট্রোলের সেই ক্ষমতাটা নেই যারা পাওয়ারে আছে। তবে একটা জিনিস আমি বলছি, তোমার এতে রাহুল গান্ধীতে তো খুব গালাগাল শুনতাম, এবং রাহুল গান্ধীর প্যারালাল কটা লোক আছে। আমি কিন্তু গোড়া থেকে, আমার মেয়ে বলেছিল, ও কেমব্রিজের ছেলে, মানে অন্য সেন্সে না, হারবার্ড থেকে পাশ করেছে। প্রধানমন্ত্রী বলছে হার্ডওয়ার্ক, হারবার্ড না, হার্ডওয়ার্ক চাইয়ে, একটু ভর্তি হও না বাবা, হয়ে যান না আপনি। আপনি মনে করছেন রাহুল গান্ধী পরবর্তী ভবিষ্যতে? আমি জানি না, বাট খুব পড়াশোনা জানা ছেলে। এখন তো বেরোচ্ছে, পার্লামেন্টে যখন বক্তৃতা দেয়, কটা লোক ওর বিরোধিতা করতে পারে। পড়াশোনা একটা ব্যাপার আছে রাজনীতিতে, পড়াশোনা। রাহুল আমি সবশেষে আবার জিজ্ঞেস করব, কারণ 2026 আসার আগে আরো অনেকবার স্টুডিওতে আপনাকে পাবো, বিভিন্ন বিষয় আমরা আলোচনা করব, কিন্তু তা সত্ত্বেও মানুষের আগ্রহ 2026-এ বাংলায় তাহলে কি হতে চলেছে, অরুণাভ ঘোষ কি মনে করে? তৃণমূল আসছে। বিজেপি যদি কোনো কিছু না ঘটে, অঘটন, তাহলে তৃণমূল আসছে। বিজেপির হাওয়া আছে। আমি সল্টলেকে বললাম তো ভোটার আছে, কিন্তু বুথে বিজেপির লোক নেই। তৃণমূলের বসে তারা বিজেপির মারছে ছাপ। তৃণমূল, সেই বলছি, তৃণমূল পশ্চিমবঙ্গে আসছে। তার মানে অনুব্রত মণ্ডল, পার্থবাবু, মানে পার্থ চট্টোপাধ্যায়, প্রাক্তন শিক্ষামন্ত্রী, এরকম আরো যারা রয়েছেন আর কি, এদের দুর্ভাগ্য এত সুন্দর স্বর্ণ সময় তারা আপাতত নেই। কপাল কপাল। তো
পার্থ আজকে থেকে না, আমি কলেজ লাইফ থেকেই দেখেছি, মানে একটু অন্য রকমের, আর একটা কি হয়ে জানো, যখন টাকা আসে না, রেখে যা দাদা, কত 5 রেখে যা, এই করতে করতে ঘর ভর্তি হয়ে যায়, রেখে যা, এই রেখে যাই পার্থকে মেরে দিয়েছে। পার্থ কিন্তু ছোটবেলা থেকে স্ট্যান্ডার্ড মেনটেন করছে। আমি নির্বেদ এরা সব একসঙ্গে ইয়েতে করেছি, ওরা কত আশুতোষ কলেজে মেনটেন করেছে। মিনি বাসের পারমিট পাচ্ছে না, সুব্রতদা বলল আরে ড্রাইভার না হলে দেবে না, বলো কন্ডাক্টর হিসেবে এদিন পার্থ কন্ডাক্টর হয়ে গেল, মিনি বাস পেয়ে গেল। এটা কালচার ভালো না, সে সময় কি পার্থবাবু মিনি বাস পেয়ে গিয়েছিল? কন্ডাক্টর হিসেবে সুব্রতদা করে দিয়েছিল। আমি শুধু কল্পনা করার চেষ্টা করছি কন্ডাক্টর হিসেবে। কে কে দেখছে, কে দেখছে, কোয়ালিফিকেশনটা কন্ডাক্টর চাই ছিল। তাহলে আপনি বলছেন এই মুহূর্তে তৃণমূলের যারা বিভিন্ন জায়গায় বিভিন্ন ছোটখাটো মেজো নেতা, শেখ শাহজাহানের মতো যারা আছেন বিভিন্ন জায়গায়, তারা এখনো বহাল তবিয়েতে আরো একটা দশক কাটিয়ে দিতে পারবে। পারে, গভর্নমেন্ট পক্ষে থাকলে সব পারে, গভর্নমেন্ট চলে গেলে হাওয়া হয়ে যাবে। তোমার আমরা বড় বড় সব মধ্যবিত্ত ইন্টেলেকচুয়াল বড় বড় কথা, বুথে কজন যাই ভাই, বুথে কজন বসি, পাড়ার লোকের সঙ্গে কজন মিশি, এদের অ্যান্টি সোশ্যাল যাই বলো, এর কিন্তু লোক নিয়ে আসতে পারে। তোমার বাড়িতে একটু অসুবিধা হলে, আমি তো দেখেছি তৃণমূলের, তো আমি গালাগাল করি, প্রবলেম হলে আমাদের ওখানে মেয়ে আছে সঙ্গে সঙ্গে চলে আসে সল্টলেকের বিসি বিডি ব্লকে, পাবে কোথায়? আর সে একবার তোমার উপকার করলে তুমি তার বিরুদ্ধে যেতে পারবে? Gauri Devi Institute of Medical Sciences and Hospital, GT Road, Rajpath, Durgapur. Best place to study. For contact us, call 7797662222, 97756962237. অঙ্কটা তাহলে খুবই সহজ, ভোটে জেতার অঙ্কটা কিন্তু তাহলে সহজ শাসকের ক্ষেত্রে, আর ঠিক ততটাই কঠিন বিরোধীদের। যদি না হাওয়া আসে, হাওয়াটা কেউ প্রেডিক্ট করতে পারে না। হ্যাঁ, শাসকের একটা সুবিধা হলো কাজ করার সুযোগ আছে। তো আমি বললাম তো, সিপিএমের আমলে কোনো একটা প্রবলেম বললাম, আচ্ছা দাঁড়ান লোকাল কমিটিতে বলি, 6 দিন চলে গেল। এরা তা না, সঙ্গে সঙ্গে চলে আসে তৃণমূলের। তুমি জানো এটা চোর, মনে হচ্ছে যে চোর বা 2 নম্বর, কাজ তোমার করে দেয়। এটা ইলেকশন বলে যায়, বলো স্টেট কন্ট্রোল। আজকে অনিল বিশ্বাসকে ডাকতে হতো, স্টেট কন্ট্রোলটা বিরাট ব্যাপার, পৃথিবীব্যাপী এটা দেখা গেছে। হ্যাঁ, অনুরূপতা, আপনি যেহেতু এই কথাটা বললেন তাই আমিও বলছি, আমি শেষ করতে যাচ্ছিলাম কিন্তু খুব গুরুত্বপূর্ণ। দেখুন, এটা তো মনে করার কোনো কারণ নেই যারা গোটা ভারতবর্ষের রাজনীতি চালাচ্ছেন এবং যারা ভারতীয় জনতা পার্টির শীর্ষস্তরে আছেন বা তাদের থিঙ্ক ট্যাঙ্ক যদি কেউ থেকে থাকেন, তারাও এটা বোঝেন। কোথাও অনেকে মনে করেন, এবং ভারতীয় জনতা পার্টি বারবার করে বলেন, তারা কংগ্রেসের মতো কোনো রকমভাবে 356 বা কোনো রাজ্য সরকার ভেঙে দেওয়ার পক্ষে নয়। কোথাও কি তাহলে একটা বকলমে ক্ষমতা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় না সরলে পৃথিবীতে কোনো শক্তি মমতা বন্দ্যোপাধ্যায়কে এই পশ্চিমবঙ্গ থেকে সরাতে পারবে না, এই অঙ্কটা তারা বোঝেন না। এবং এই অঙ্কটা বোঝার পরেও তারা বিভিন্ন ইস্যু তুললেও আসলে কিন্তু আসল যে কাঠামো সেখানে কিন্তু নাড়া দিচ্ছে না। দেখো, আগে সিপিএমের আমলেও তো এটা ছিল। এখন মমতা কিন্তু ডাউন টু আর্থ, বলতে ওর মতো মাটির গন্ধ কেউ জানে না, একদম ডাউন টু আর্থ। সিপিএমের শেষের দিকে উড়ে গেছিল, ওই লোকাল কমিটি করতে গিয়ে শেষ হয়ে গেছে। মমতার মতো ওই মাটির গন্ধ মুশকিল, কেউ জানে না। অনেকে বলেন জ্যোতি বসুর সঙ্গে ইন্দিরা গান্ধীর এর মধ্যে কোনো রকম, আমি সেটিং বা কোনো নিম্ন স্তরের আমি কোনো রকম সমঝোতার কথা বলছি না, একজন মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী দুটি দলের সেই সময় শীর্ষস্তরে আছেন, তাদের মধ্যে একটা পারস্পরিক বোঝাপড়া ফেডারেল স্ট্রাকচারে থাকতেই পারে। ঠিক এই সময় দাঁড়িয়ে নরেন্দ্র মোদী এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যেও অনেকটা সেই একই ধরনের বোঝাপড়া আছে। দেখো, দুটো জিনিস জ্যোতিবাবুর সঙ্গে কারো তুলনা চলে না। সল্টলেকের জমি নিয়ে আমি তো মামলা করে আটকে দিয়েছিলাম, জ্যোতিবাবুর মানে ডিস্ট্রিবিউশন চুরি করতেন না, এটা কোর্ট থেকে বললো যে তো মানে অ্যাডভার্টাইজমেন্ট থেকে করবে। তো আমাদের সল্টলেক ওয়েলফেয়ার খুব পাওয়ারফুল অর্গানাইজেশন ছিল, তো ওরা গেছে
তা আমাকে নিয়ে গেছে, আমিও ওয়েলফেয়ারের লোক। তা জ্যোতিবাবু বলছেন বসে, এই ছেলেটা অরুণাব তো? হ্যাঁ স্যার। ও যদি বলে আমি এক্ষুনি জমি দিয়ে দেবো আপনাদের। তা আমি চুপ করে আছি, বলো ও জানে কেন চুপ করে আছে, আমিও জানি কেন চুপ করে আছে। এই হলো জ্যোতি বোস। ব্যক্তি অরুণাভ ঘোষ মুখ্যমন্ত্রী হিসেবে কার সবচেয়ে বেশি ক্ষতি করেছিলেন? জ্যোতি বসুর, বুদ্ধদেব ভট্টাচার্য, না মমতা ক্ষতি আমি বন্দ্যোপাধ্যায়? করিনি, ক্ষতি করিনি। তবে জ্যোতি বসু একটা অন্য পার্সোনালিটি ছিল। বললাম না, এই কথা বলতে বলতে করা, ওই যে বললো ও জানে ও চুপ করে আছে কেন, আমিও জানি চুপ করে আছি কেন, বাদ বাকিরা কেউ বুঝলো না, আমি বুঝলাম ও বুঝলো। এটা জ্যোতি বোস। আর কোনো ব্যাপারে ওই যেটা ছিল লিস্ট ইন্টারফারেন্স, মানে এইটা ছিল জ্যোতি বোসের। দল করছে যাই করুক, ওর অনেকে বলেন জ্যোতি বসু, সিদ্ধার্থ শঙ্কর রায়, তার আগে ডক্টর বি.সি. রায়, বিধানচন্দ্র রায় বা প্রফুল্ল বাবু, এদের একটা ক্লাস ছিল। পরবর্তীকালের মুখ্যমন্ত্রীদের সেই ক্লাসটা নেই বাংলায়, মানেন? আমি সিদ্ধার্থ রায়ের একটা কথা বলি। একটা প্রপার্টি সিদ্ধার্থ রায় দিল্লিতে ওর বাড়ি ছিল, 8 কোটি টাকা দেবে সেই সময় তো বললো যে সাদায় 6 কোটি দেবো, ব্ল্যাকে 2 কোটি। বললো না, সাদা ছাড়া নেবো না। 6 কোটি টাকায় নিলেন। এই 2 কোটি টাকা এ করে 6 কোটি টাকায় নিলেন। এটা ছিল এদের। আর বুদ্ধবাবুকে তাহলে কিভাবে দেখেন? বুদ্ধবাবু আছে, বুদ্ধবাবু তো 2 বার হেরেছে ইলেকশন। বুদ্ধবাবু খুব অনেস্ট লোক, খুব অনেস্ট লোক, কিন্তু দলকে একা নিয়ে যাওয়ার মতো ক্ষমতা ছিল না, যেটা এদের পার্সোনালিটিতে কিছুটা টেনে দিয়ে যেত। হ্যাঁ, জ্যোতি বসুকে তুমি দেখো, হ্যাঁ কি হয়েছে, মানে ওপর দিয়ে চলে গেল। তুমি যারা ব্যক্তি সে দেখতেন না, তারপরে দেখলো না আছে, তখন ডেকে পাঠাতেন। মানে আপনি বলছেন বুদ্ধদেব ভট্টাচার্য যেভাবে তিনি রাজনীতি করেছেন, অবশ্যই সততার সঙ্গে, সেখানে মারাদোনার ঈশ্বরের হাতটা ছিল না। অন্যরা যারা আজ করে কমবে খাচ্ছে, তাদের মারাদোনার ঈশ্বরের হাতটা ছিল। অসংখ্য ধন্যবাদ। আপনার এই ঈশ্বরের হাত, তার অর্থ সাধারণ মানুষ বুঝতে পারবে। কোথাও ঈশ্বরের হাত মানে শুধুমাত্র গোল দেওয়া নয়, রাজনীতিতে কোন সমীকরণে কোন রহস্যময় হাতের দরকার, সে কথাও কিন্তু অরুণাভদা বলেছেন। যদি আপনাদের সেটা বুঝতে হয়, পুরোটা কিন্তু খুব মন দিয়ে দেখতে হবে। অরুণাভদা, আপনাকে অসংখ্য ধন্যবাদ, এতটা সময় দিলেন, এবং আমরাও আপনার কাছ থেকে ঋদ্ধ হলাম। 2026-এর ফলাফলের যে পূর্বাভাস দিলেন, সেখানে আপনি দমকা হাওয়ার কথা বলেছেন। সেই দমকা হাওয়া নিয়েও আমরা নিশ্চয়ই, যদি হাওয়া ওঠে, আলোচনা করব। কিন্তু কথা দিতে হবে 2026-এর আগে আপনাকে যেন আরো ভিন্ন ভিন্ন মোড়ে আপনাকে আমরা পাই। দমকা হওয়ার একটা রিজন চাই সাইন্টিফিক। বলি না হাওয়া আসছে বলে হাওয়া 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 করে গেল, হরিবোল হরিবোল হয় না। তা কিন্তু আপনি কথা দিচ্ছেন, যদি সত্যি হাওয়া আসে তাহলে আপনাকে পাওয়া যাবে সেই না না, বিশ্লেষণে। সেটা আমি সবসময় যাচ্ছি। তোমরা ভাই পিকচারে রেখেছো আমি হরিদাস পাল, আমি তো নিজে বুঝি আমি কি। পিকচারে রেখেছো আছি। আপনি আমাদের কাছে সত্যি আপনার মতো মানুষ, আপনার চিন্তা ভাবনা এবং আপনার আরেকটা জিনিস হ্যাঁ। বলি, আমার উপলব্ধি, সম্পূর্ণ সততা দিলে সে লোকটা ফেল করবে। সামান্য একটু মিশিয়ে দিতে হয় মিথ্যা, তাহলে সে রাইজ করবে। কিন্তু কতটা মেশাবো, মানে এতটাই মেশাবো যে বান্ধবীর বাড়িতে যে কোটি কোটি বুঝতে পারবে টাকা। না, বুঝতে পারবে না। দেখো চায়ে, পিওর চা অনেকে খেতে পারে, চিনি দিয়ে মেশালে ভালো লাগে। তারপরে এটা মেশানোর মধ্যে একটা সমীকরণ থাকবে। সমীকরণ পিওর সত্য নিয়ে আমি আজ অব্দি কোনো লোককে দেখিনি টপে উঠেছে। কোথাও না কোথাও একটা সারেন্ডারের ব্যাপার আছে, আমি দেখিনি। তুমি দেখলে মনে করো, একটু বলো। অবশ্যই এটাই হয়তো জীবন সত্য। সত্যি কি তাই? অবশ্যই তার উত্তর দেবেন আপনারা। অসংখ্য ধন্যবাদ অরুণাভদা, R+ নিউজের নিউজ রুমে আসার জন্য। আমি তো সবসময় আসছি নিউজ রুমে, তো ঢুকতে বারণ করো না, আসি তো। ইটস আ ভেরি কর্ডিয়াল প্লেস।